Radio Kolkata, your daily dose of happiness. বর্ষায় স্যাঁতস্যাঁতে আবহাওয়া, কৃমি, উকুন ও আঠালির মতো অভ্যন্তরীণ ও বাহ্যিক পরজীবীর আক্রমণ বাড়ে। এতে গরু ছাগলের রক্তশূন্যতা, ওজন হ্রাস ও দুধ উৎপাদন কমে খামারিরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বর্ষার শুরুতে পশু চিকিৎসকের পরামর্শে কৃমিনাশক ওষুধ খাওয়ানো, গোয়ালঘর শুকনো রাখা এবং নিয়মিত পরজীবীনাশক তরল দিয়ে পশুর শরীর পরিষ্কার করা জরুরি। আজকের তাই রেডিও কলকাতার কৃষি বিষয়ক অনুষ্ঠানের চাষবাসের আলোচিত বিষয় হল বর্ষায় গরু ছাগলের পরজীবী রোগ, কারণ, ক্ষতি ও দমন কৌশল। এ বিষয়ে বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য, অধ্যাপক, প্রাণী পরজীবী বিজ্ঞান বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, কলকাতা। আর শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান, সহযোগী কণ্ঠে পূর্বাশা সামন্ত। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় থাকছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন বর্ষায় গরু ছাগলের পরজীবী রোগ, কারণ, ক্ষতি ও দমন কৌশল এ বিষয় নিয়ে একটি আলোচনা। আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডক্টর সুরজিৎ বৈদ্য, অধ্যাপক, প্রাণী পরজীবী বিজ্ঞান বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, কলকাতা। ডক্টর বৈদ্য, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকের আমাদের বিষয় বর্ষায় গরু ছাগলের পরজীবী রোগ, কারণ, ক্ষতি ও দমন কৌশল। যদি একটু প্রথমে আমাদেরকে শুরু করেন যে রোগ বলতে সাধারণত আমরা কি বুঝি বা কি কারণে রোগ হয়? রেডিও কলকাতার সমস্ত শ্রোতা বন্ধু এবং প্রাণী যারা পরিপালন করছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। পবিত্রবাবুকে অনেক ধন্যবাদ। তো প্রথমে আমরা যেটা রোগ বলতে বুঝি যে স্বাভাবিক সুস্থ অবস্থা থেকে যদি আমাদের বিচ্যুতি ঘটে এটাকেই রোগ বলা হয়। মানে কি, ধরুন আমরা স্বাভাবিক খাওয়া দাওয়া করছি, হাঁটাচলা করছি, হঠাৎ গা গরম হয়ে গেল, সেরকম যেমন তাপমাত্রা বেড়ে গেল, আমরা বলি কি জ্বর হয়েছে। তার মানে কি এই রোগটা শুধু শারীরিক, এর সঙ্গে কিন্তু শারীরিক সবকিছুই মিলিয়ে একটা হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুতি। আচ্ছা, এবার যদি আসি তাহলে পরজীবী ঘটিত রোগ এটা বলতে আমরা ঠিক কি বুঝবো এবং কত প্রকারের হয় যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, অবশ্যই। তো যেমন আপনি বললেন রোগের অনেকগুলো কারণ আছে। যেমন রোগ হতে পারে ভাইরাস দিয়ে বা ব্যাকটেরিয়া, জীবাণু বীজাণু বলি, ছত্রাক, অপুষ্টজনিত, পরিবেশগত বা পরজীবী ঘটিত। মানে পরজীবীর দিয়ে যে রোগগুলো আমাদের শরীরের মধ্যে ঢোকে সেগুলোই হলো পরজীবী ঘটিত রোগ। ঠিক আছে, তো পরজীবী মূলত দু প্রকারের হয়। একটাকে আমরা বলি অন্তঃপরজীবী, যেটা শরীরের ভেতরে থাকে, আর একটিকে আমরা বলি বহিঃপরজীবী, যেটা শরীরের বাইরে থাকে। ঠিক আছে, তো আরো যদি আমরা একটু বিস্তারিত ভাবে জানতে চাই তাহলে অন্তঃপরজীবীকে আমরা দেখব বিভিন্ন রকম ভাবে, যেগুলো আমরা শুনে থাকি। যেমন ধরুন চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি, গোল কৃমি, এটা একটা প্রকারভেদ। এগুলোকে হেলমিন প্যারাসাইট বলা হয়, কৃমি জাতীয়। এবারে এর বাইরে আছে আবার কিছু এককোষী পরজীবী।
সেগুলো শরীরের ভেতরে থাকে। হুম, যেমন সেগুলো রক্তের মধ্যে থাকতে পারে, সেগুলো পেটের মধ্যে থাকতে পারে। হুম, সেগুলো রক্ত পরজীবী বলি, সেগুলো পেটের রোগ সৃষ্টিকারী অন্তঃপরজীবী বলি আমরা। যেমন ধরুন রক্ত পরজীবী থাইলেরিয়া, ব্যাবেসিয়া, মানুষের আমরা যেটাকে বলি ম্যালেরিয়া, এই ধরনের। পেটের মধ্যে থাকে যেমন কক্সিডিয়া, এইগুলো। ঠিক আছে। এছাড়াও বহিঃপরজীবী আছে যেগুলো আমাদের প্রভূত ক্ষতি সাধন করে। যেমন ধরুন আপনার এঁটুলি, আমরা সবাই জানি যারা গরু ছাগল পালন করি। বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, মাছি, পোকা, এগুলো কিন্তু ক্ষতি সাধন করে। এইগুলোকে আমরা বহিঃপরজীবী হিসাবে গণ্য করি। তো এই হলো মোটামুটি পরজীবী বিভিন্ন প্রকারভেদ। আচ্ছা, তো এই যে বর্ষাকাল, এটা কি প্রাণী পালনের জন্য সব থেকে ঝুঁকিপূর্ণ এই সময়? হুম, হ্যাঁ, এই বর্ষাকাল এমন একটা সময় যেখানে দেখবেন বর্ষার জন্য কাঁচা ঘাস, জমা জল আর স্যাঁতস্যাঁতে গোয়াল থাকে। এই যে পরিবেশটা, এটা পরজীবীর ডিম বা লার্ভা দ্রুত বাড়তে সাহায্য করে। তো গরু ছাগল মাঠে চড়তে গিয়ে সহজেই আক্রান্ত হয়, এতে দুধ কমে যায়, ওজন পড়ে যায়, বাচ্চা মারা যেতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা একটু ঝুঁকিপূর্ণ বলি। এর আরেকটি কারণ হলো প্রায় 80% পরজীবী ঘটিত মৃত্যু যেটা দেখা গেছে সারা বছরের মধ্যে, সেটা কিন্তু জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই। হ্যাঁ, যা স্যাঁতস্যাঁতে পরিবেশে কৃমির ডিম থেকে যে লার্ভা বের হয়, হ্যাঁ, এই লার্ভা সংক্রমক্ষম হতে মাত্র 5 থেকে 7 দিন লাগে। তো এই কারণগুলোর জন্য বর্ষাকাল কিন্তু একটু প্রাণী পালনের ঝুঁকিতে হয়েই যায়। আচ্ছা, তাহলে এই যে বর্ষায় যে পরজীবীর যে বাড়বাড়ন্তটা হয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কিছু যদি বলেন আপনি। হুম, এটা একটু জানা দরকার শ্রোতা বন্ধুদের, কারণ আমি এটাকে 4টে ফ্যাক্টরে ভাগ করি, মানে 4টে বিভিন্ন রকম জিনিসের উপরে। যেমন 1 নম্বর বলি তাপমাত্রা। আমরা কি জানি বর্ষাকালে মূলত 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। এর প্রভাবে কি হয়? এর প্রভাবে হলো এই যে পরজীবীর ডিম, মানে কৃমির যে ডিম, তার আদর্শ তাপমাত্রা এটা। তো একটা ডিম থেকে এটা দেখা গেছে প্রায় 7 দিনের মধ্যে প্রায় 1000 লার্ভা হতে পারে একটা ডিম থেকে। মানে একটা ডিম প্রায় 1000 পরজীবীর জন্ম দিবে। এটা একটা ফ্যাক্টর। ফ্যাক্টর 2 হচ্ছে আর্দ্রতা। আমরা যে এখন প্রচন্ড গরম পড়েছে, কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অত্যন্ত বেশি। বর্ষাকালের এই আর্দ্রতাটাও খুব বেশি থাকে, যেখানে দেখা যাচ্ছে প্রায় 80%-এর উপরে আর্দ্রতা বেশি থাকার জন্য এই যে পরজীবী লার্ভাগুলো হয়, এগুলো কিন্তু শুকিয়ে যায় না। ঘাসের ডগায় প্রায় 3-4 মাস বেশি থাকে। তাহলে এই যে আপনার সংক্রমণক্ষম যে দশাটা, সেটা কিন্তু 3 মাস হয়ে গেছে। এবারে আসি 3 নম্বর, জমা জল। আমরা জানি কি জল বেশি থাকলে বিভিন্ন রকম শামুক আসে। এই শামুক কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ গৌণ পোষক, যেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট হোস্ট। এটা পরজীবীর জীবন চক্রের একটা গুরুত্বপূর্ণ দশা। তো এই শামুকের বংশবৃদ্ধির ফলে কলিজা কৃমি, পেটে বিভিন্ন কৃমি ছড়ায়। 4 নম্বর হলো কাঁচা ঘাস। এই কাঁচা ঘাসে কি হয়, পরজীবীর যে লার্ভাগুলো হয় সেটা বেয়ে উপরের দিকে ওঠে। আর গরু বা ছাগল কি করে, ওই চড়ার সময় এরা মুখ দিয়ে ওই ঘাসটাকে খায়, ফলে উপরের দিকে ঘাসটা আগে চলে আসে, তার মধ্যে থেকেই পরজীবী লার্ভাগুলো পেটের মধ্যে চলে যায়। তো এটাই হলো ব্যাখ্যা বর্ষাকালে। আচ্ছা, তো এবারে যদি আসি, এই যে বর্ষাকালে গরু ছাগলের গোবরের মধ্যেও যে কৃমির ডিম দেখতে পাওয়া যায়, সেটা কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আগেই বলেছিলাম যে আচ্ছা, ওই মোটামুটি যে ঘাসের মধ্য দিয়ে চলে গেল পেটের মধ্যে, সেগুলোই সেই পরজীবীগুলোই কি গোবরের মধ্যে চলে আসছে?
না, এটা হলো হ্যাঁ ঠিকই বলেছেন। হাঁসের মধ্যে থেকে যে পেটে চলে গেল, পেটের মধ্যে হ্যাঁ। আবার বিভিন্ন রকম দশা হবে। দশা আচ্ছা। মানে বিশেষ করে সেটা প্রথমে ইম্যাচিওর হবে, মানে হুম ছোট, তারপরে সেটা পরিণত হবে, মানে প্রথমে অপরিণত দশা, তারপরে পরিণত দশা। হুম পরিণত হওয়ার পরে পেটের মধ্যে এবং সেখানে তারা ডিম পাড়তে শুরু করবে। এই হুম ডিমটা পায়খানার থেকে বাইরে চলে আসবে, বুঝতে পারলেন? এবং হুম পায়খানার থেকে বাইরে চলে এলে এই ডিম থেকে কি হবে, লার্ভা তৈরি হবে। হুম, ওই লার্ভাটা ঘাসের ডগায় থাকবে। তাহলে আপনার প্রশ্নের উত্তর হলো, ওই যে কৃমি মোটামুটি 3 মাস পর্যন্ত এই ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে বেঁচে থাকে। কারণ আমি আগেই বলেছি, তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি, আর্দ্রতা 80%-এর ওপরে, এটা হলো কৃমির ডিমের জন্য একদম উপযুক্ত। ঠিক আছে, এবারে গোবরে যদি আমরা দেখি, এই পরজীবী ডিম বা বিভিন্ন দশা 3 থেকে 6 মাস পর্যন্ত বাঁচে। হুম, আর যদি ঠিক মতো রোদ না পায়, বর্ষাকালে কি হয়, রোদ কম আসে, সেই জন্যে মাটিতে একটা ডিম থেকে 5 থেকে 7 দিনে লার্ভা বের হয়। হুম, আর ঘাসের ডগায় প্রায় 3 মাস পর্যন্ত এই কৃমির ডিম এই কৃমির লার্ভা অপেক্ষা করতে হয় পারে। হুম এবং একটা গোবরের দলার মধ্যে, এটা দেখা গেছে, একটা গোবরের দলার মধ্যে প্রায় 10,000 এমন পরজীবীর ডিম থাকতে পারে। তাহলে কতটা সংক্রমক্ষণ বুঝে দেখুন। হুম হুম, এবারে যদি এই যে বৃষ্টি হয়, হুম। বৃষ্টির সময় কি হয়, গোবরটা আস্তে আস্তে পাতলা হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যায়। তার মানে কি, এই ডিমগুলো চারিদিকে পরজীবীগুলো ছড়িয়ে গেল, হ্যাঁ। ছড়িয়ে গেল দশা পর্দাগুলো। হুম হ্যাঁ, এখান থেকে আবার লার্ভা জন্মাবে, সেই লার্ভা থেকে ঘাসে উঠবে, গরু ছাগল বেশি করে খাবে আর সংক্রমিত হবে। হুম। হুম, তাহলে তো আমরা যখন যারা গ্রামে চলাফেরা করছি, তখন তো অনেক জায়গায় তো বৃষ্টির জলে এরকম ধুয়ে চলে যাচ্ছে গোবর, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। যদি আমরা এত বেশি জানবো তাহলে তো আমরা হাঁটতেই পারবো না। না, কিন্তু সবসময় হ্যাঁ। সব পরজীবী মানুষের ক্ষতি সাধন করে না। আচ্ছা। কিছু পরজীবী আছে, হ্যাঁ। যেমন আমরা বহুবার আলোচনা করেছি বা এতে হুম হয়েছে, যে হুম জনস্বাস্থ্য রোগ। হুম, কিছু হুম রোগ আছে জুনোটিক রোগ বলি, হুম। যেগুলো জুনোটিক ডিজিজ। হ্যাঁ। জুনোটিক ডিজিজ, হুম প্রাণী থেকে মানুষে বা উল্টোটা মানুষ থেকে প্রাণীর মধ্যে সংক্রমিত হয়। এই হুম ধরনের কিন্তু অনেক পরজীবী রোগ আছে। হুম সেই পরজীবীগুলো কিন্তু ওই মাটির পক্ষে একটু ক্ষতিকারক। কখনো এটাও দেখা গেছে যে মানে আমাদের চামড়া বা ত্বক ভেদ করে শরীরে ঢুকে। হুম। সেই জন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হয়। হুম, আচ্ছা, এবারে পরের প্রশ্নে আসি, যে কেমন ভাবে পরজীবী অর্থনৈতিক ক্ষতি করে থাকে, বা যারা খামারি বন্ধু রয়েছে তাদের মানে চোখের বাইরে কিছু লোকসান হয়, দেখলে আমাকে হুম, ধরিয়ে দেন একটু। ঠিক। আমরা মোটামুটি দেখেছি বিভিন্ন রকম রিসার্চ করে বা বিভিন্ন যে স্টাডি করে গিয়ে দেখা হুম গেছে, একটা খামারির প্রায় 30% লাভ পরজীবী খেয়ে ফেলে। কিভাবে? আমরা খামারি লাভ বলতে কি বলি, গরু ছাগল থেকে দুধ কমে যায়। কলিজা কৃমি মানে লিভার, যে লিভারের এক ধরনের কৃমি হয়, আমরা হুম বিস্তারিত আলোচনা করব পরে। এই কলিজা কৃমি হলে প্রায় 40 থেকে 60% দুধ কমে যায় উৎপাদন, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ তারপরে হলো ওজন না বাড়া। আমরা কি করি, ছাগল ভেড়ার ওজনের ওপরে মাংস বৃদ্ধি হয়, তার উপরে লাভ মানে পাওয়া যায়। তো হিমঙ্কাস বলে একটা কৃমি আছে, সেটা আক্রান্ত হলে প্রত্যেক দিনে এক একটা ছাগল প্রায় 50 গ্রাম করে ওজন হারাচ্ছে। মানে ভেবে দেখুন কত বিরাট বড় ক্ষতি হবে, একদিনে 50 গ্রাম। হুম, এরপরে হলো বাচ্চার মৃত্যু। এই যে ছোট ছোট ছাগল বা বাছুর, একটা পেটের এককোষী কৃমি হয় যার নাম কক্সিডিওস, এর মৃত্যু হার 50% পর্যন্ত। আমি পরবর্তীকালে একটা খরচের হিসাব দেখাবো, সেটা পরে আসবো। আগে মানে পুরোপুরি একটা মোটামুটি ক্ষতি কেমন হয় সেটা বলি। ঠিক। হুম এরপরে আসছে চিকিৎসা খরচ। হুম যেমন চিকিৎসা বলতে রোগ হলে ওষুধ দিতে হবে, সেখানে দেখা যাচ্ছে চিকিৎসা প্লাস ডাক্তারের খরচ প্রায় 5 গুণ বেশি হয়ে যায়। হুম, পরিশেষে বলি চামড়া নষ্ট। চামড়াটাও কিন্তু
এই চাষিদের ক্ষেত্রে বা যারা প্রাণী পালন করছে একটা গুরুত্বপূর্ণ ইনকামের সোর্স। সেখানে এই বহি পরজীবী চামড়ার দাম কিন্তু কমিয়ে দেয়, বুঝতে পেরেছেন? বিশেষ করে ধরুন যে উল ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, বা আমাদের এই কালো ছাগল যে গ্রামে, তার চামড়া কত সুন্দর, কত কিছু তৈরি হয়। এখানে কিন্তু বহি পরজীবী চামড়াটাকে নষ্ট করে দেয়, ফলে তার দাম কমে যায়। তো মোটামুটি এইভাবে ক্ষতি হয় আর কি। আচ্ছা, এবারে পরের প্রশ্নে আসি যে বর্ষায় যে কমন যে 7টা পরজীবী সংক্রান্ত রোগের বিস্তারিত বিবরণ যদি আপনি দেন তাহলে একটু সুবিধা হয়। বর্ষায় হুম। আমরা এখানে আসলে অনেক পরজীবী হয়। আমি বিশেষ করে 6টা 7টা পরজীবীর একটু বিস্তারিত বিবরণ দেবো, একটু সময় হ্যাঁ, লাগবে, হ্যাঁ, কারণ এটা হ্যাঁ, একটু হ্যাঁ, জানা দরকার পরজীবীটা কেমন, কি হ্যাঁ, করে। হ্যাঁ, প্রথমেই বলি, আমাদের এখানে একটা ছোট্ট কৃমি আছে, সেটা পাকস্থলীর মধ্যে থাকে, তার নাম হিমঙ্কাস। আমরা বাংলায় বলি অনেক সময় পাকা কৃমি। হুম, এটা পাকস্থলীর মধ্যে থাকে আর পাকস্থলীর রক্ত চুষে খায়। আচ্ছা, আমরা ওটা সবাই বাংলায় কি জানি বলা হয় স্যার? পাকানো লাল কৃমি। আচ্ছা, পাকানো লাল কৃমি। লাল কৃমি, আচ্ছা আচ্ছা। কৃমি, হ্যাঁ, খুব ছোট্ট ছোট্ট, একদম মানে 1 কোড়ে আঙুলের 4/1 ভাগ হয়তো, হুম, বুঝতে পেরেছি? হুম, 1 কোড়ে আঙুলের 4/1 ভাগ, ছোট, একদম কয়েক মিলিমিটার। তো এইটা আমাদের এখানে ছাগল, ভেড়ার মারাত্মক প্রভাব ফেলে। গরুতেও হয় যদিও। হ্যাঁ, আমরা কি জানি, গরু এবং ছাগলের 4টে পাকস্থলী আছে। হুম, হুম, কিন্তু শেষ যে পাকস্থলী, যেটাকে অ্যাবোমাজম বলা হয়, যেটা অ্যাকচুয়ালি আসল পাকস্থলী, সেইখানে গিয়ে পাকস্থলীর ওপরের যে চামড়াটা, সেখান থেকে রক্ত চুষে খায়। তার ফলে কি হয়, ফ্যাকাশে চোখ হয়ে যায়, চোখের মাড়ি, চোয়ালের নিচে জল জমে যায়। এই কন্ডিশনটাকে বলা হয় বটল জ কন্ডিশন, মানে চোয়ালের নিচে জল জমা, রোগা হয়ে যাওয়া, কখনো ডায়রিয়া হয়ে যায়। আর মূলত এটা ঘাসের ডগায় ওই লার্ভা উঠে থাকে, আর এই যে প্রচন্ড বৃষ্টি, এই বৃষ্টির ছিটে এটা চারিদিকে ছড়িয়ে যায়। এটা হলো হিমঙ্কাস। এবার 2 নম্বর আসি, একটা পাতা কৃমি, যার নাম হলো ফেসিওলা, ফেসিওলা হেপাটিকা। এটাকে আমরা বলি লিভার ফ্লুক, বাংলায় বলি কলিজা কৃমি, যেহেতু এটা কলিজা বা লিভারের মধ্যে থাকে। খুব বড় বড়, প্রায় 1 আঙুলের মতো হবে। হুম, এরা মূলত শামুক থেকে বাহিত হয়, মানে গরু ছাগলের পায়খানা থেকে ডিমটা বেরিয়ে যায়, সেই ডিম থেকে একটা দশা জলে এলে শামুকের মধ্যে ঢোকে। আমি আগে বলেছিলাম শামুক একটা গুরুত্বপূর্ণ গৌণ পশু। শামুক থেকে বেরিয়ে ধীরে ধীরে এরা আস্তে আস্তে আবার জলের মধ্যে এসে ঘাসের মধ্যে ছোট্ট সিস্ট হয়ে যায়, জলের বিভিন্ন ঘাস। এবারে জলা জমিতে যখন এই গরু ছাগল চারণ ভূমিতে যায় বা খেতে যায়, তখন এটা পেটের মধ্যে যায়। হুম, এবং এটা পেটে গেলে প্রায় লিভার নষ্ট হয়ে যায়। দেখা গেছে যে প্রায় 50% দুধের উৎপাদন কমে যাচ্ছে। এখানেও কিন্তু ওই বোতল জ, মানে চোয়ালের নিচে জল জমে যায়। হুম, ক্রনিক ডায়রিয়া চলতে থাকে। হ্যাঁ, এই বিলের ধারে চড়াতে নেই, বা এই ধানের যে আল থাকে না, এই আলের উপরে বা বিলের ধারে আমরা বলি খুব রিস্কি, কারণ এখানে ওই কৃমির যে দশাটা রয়ে যায়। ঠিক আছে, এটা গেল 2 নম্বর। হুম, হ্যাঁ, 3 নম্বর কৃমি যেটা নিয়ে বলবো, এটাও এক ধরনের চ্যাপ্টা কৃমি। এটাকে বলি আমরা রুমেন। রুমেন হলো, আমার আগে বলেছিলাম পাকস্থলীর 4টের মধ্যে একটার নাম রুমেন। ওই একটা প্রকোষ্ঠ রুমেনের মধ্যেই থাকে, এটাকে পেটের কৃমিও বলে। নাম প্যারামথিস্টোমা। এও ওই দুর্গন্ধযুক্ত ডায়রিয়া করে, পেট ফেঁপে যায়, খাওয়া বন্ধ হয়, মানে বাচ্চা মারা যায় খুব ছোট অবস্থায়। হ্যাঁ, কারণ এই কৃমিটার একটা অদ্ভুত হলো অল্প বয়সী কৃমি, মানে যারা এখনো পর্যন্ত পুরো পরিণত হয়নি, সেই কৃমি অন্ত্র আমাদের যে থাকে ইন্টেস্টাইন, তার দেওয়াল ফুটো করে দিয়ে ঘুরতে থাকে, ফলে অনেক ক্ষতি করে। ঠিক মতো খাবার হজম বা অ্যাবজর্পশন হয় না। তো এর প্রভাব কিন্তু বর্ষায় বেশি। এবারে আসি আর একটা কৃমি, এটা গোল কৃমি, যেটা আমরা সবাই মোটামুটি দেখে থাকি ছোট বাছুরে বা ছাগলের, মানে
মানে পিছন থেকে ঝুলতে থাকে, দেখবেন সাদা সাদা অনেক সময়। এটার নাম ও টকসকার। হুম। এ হলো পেট ফোলে, পেটের ব্যথায় মোচড়ে যায়, মানে মোচড়ানো হয়। পায়খানার সাথে কেঁচোর মতো কৃমি বেরিয়ে আসে, সাদা সাদা। হ্যাঁ, নিউমোনিয়া হয় কখনো কখনো। এর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, ছোট বাচ্চা যখন জন্মায়, জন্মাবার পরে প্রথম যে দুধ খায়, যেটাকে কোলোস্ট্রাম বলি, ওই কোলোস্ট্রামের মধ্যে থেকে এই পরজীবীটা কিন্তু বাচ্চার মধ্যে প্রবেশ করে। বুঝতে পারছেন? তার মানে সে যদি বাইরে নাও খায়, মায়ের দুধের থেকে মা যদি সংক্রমিত থাকে, তাও একদম সদ্য হওয়া বাচ্চার মধ্যেও ছড়িয়ে যায়, এবং প্রচুর পরিমাণে। ঠিক আছে? এবারে যেমন আসি আমরা, আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে রক্ত আমেশাকারী এককোষী পরজীবী পেটে থাকে, যেটা হলো আইমেরিয়া। এটা মূলত বাছুর বা ছাগল 6 মাস বয়সের নিচে এদের ক্ষেত্রে খুব হয়। আচ্ছা। হুম, বুঝতে পেরেছেন? তো হুম। রক্ত মেশানো ডায়রিয়া, কোঁত দেওয়া, মানে পেছনটা নোংরা, প্রচন্ড দুর্বল থাকে। হুম। এই যে বর্ষার সময় গোয়াল ভেজা থাকে, এই সময় কি হয়, এই ছোট ছোট বাচ্চা, ছাগলের বাচ্চা বা গরুর বাছুররা একসাথে গাদাগাদি করে থাকে, তার ফলে এই রোগটা। হুম। আর দুটো, একটা হলো স্ট্রঙ্গাইলোসিস, এটাকে গাইট কৃমি বলি বা বাদামি পেটের কৃমি। হুম। এও ওই কালো জলীয় ডায়রিয়া করে, ওজন কমিয়ে দেয়, অনেক সময় পশমটাকে উস্কো খুস্কো করে যায়, আর দুধও কমে যায়। লাস্ট আসি, হলো বহিঃপরজীবী, যেটাকে আমরা আগেই বলছিলাম আমি, যে যেমন বিভিন্ন মশা, মাছি, উকুন বা এঁটুলি, যেটা আমরা দেখি গরু বা ছাগলের গায়ে বাইছে। এরা নিজেরা সরাসরি ক্ষতি করে, রক্ত চুষে খায়, এবং পরোক্ষভাবে এই রক্ত চুষতে গিয়ে কিছু কিছু এককোষী রক্ত পরজীবীকেও সংক্রমিত করে দেয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ নাম হলো ব্যাবেশিয়া, থাইলেরিয়া, অ্যানাপ্লাজমা বা ট্রিপানোজোমা। এগুলো প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যার ফলে গরু ছাগলের জ্বর হয়ে যায় 104 থেকে 106 ডিগ্রি। কখনো কখনো মানে প্রাণীপালকরা হয়তো খেয়াল করেছেন যে লাল পেচ্ছাব, প্রস্রাব লাল হচ্ছে বা কফি কালারের হচ্ছে, বা কখনো জন্ডিস হচ্ছে। এই ধরনের রক্ত পরজীবীর জন্য এগুলো হতে থাকে। হুম। তো বর্ষাকালে সাধারণত কি হয়, এঁটুলি বা মশার বংশবৃদ্ধি হয়, প্রায় 10 গুণ বেড়ে যায়। তাই এই যে 7খানা রোগ বললাম, এগুলোর বৃদ্ধি হয়। ঠিক আছে? বেশ। আচ্ছা, এবারে আমরা বলবো যে এই যে পরজীবী ঘটিত রোগ, সেটা কিভাবে বুঝতে পারবো আমরা, নির্ণয়টা কিভাবে করবো আমরা? হুম। হুম, অবশ্যই। এটা তো প্রাথমিকভাবে আমাদের দেখে বুঝতে হবে প্রথমত লক্ষণগুলো কি হচ্ছে, হুম। রোগের লক্ষণ। এই যে আমি এতগুলো বলে গেলাম, বা আলোচনা করি, এইরকম ধরনের কোনো লক্ষণ থাকলেই আপনারা মোটামুটি ভাববেন যে বর্ষাকালে হচ্ছে। তাহলে শুরু থেকে আমরা কি দেখলাম, পরজীবী, অন্তঃপরজীবী মানে শরীরের মধ্যে যেটা থাকে, সেটা মূলত পায়খানা থেকে বেরিয়ে আসছে, তার তার ডিম বা অন্যান্য দশাগুলো। তাহলে আমাদের তো এটা করতে হবে মল পরীক্ষা, সঙ্গে মূত্র পরীক্ষা। তাহলে কি হয়, এই গোবরের সাথে কৃমির ডিম দেখা যায়, অনেক সময় লার্ভাল স্টেজও দেখতে পাই আমরা, এগুলো হয়তো আস্তে আস্তে এরকম চড়ে বেড়াচ্ছে। তো পায়খানা পরীক্ষা সব থেকে জরুরি, পায়খানা এবং মল এবং মূত্র পরীক্ষা। এরপরে একটা জিনিস আছে যেটাকে আমরা বলি ফামাচা কার্ড। এইটা ছাগল ভেড়ার চোখের পাতা, নিচের পাতাতে রক্তাল্পতা মাপার জন্য একটা কার্ড আছে, সেটা দেখে আমরা বুঝতে পারি যে রক্তাল্পতা হয়েছে না হয়। আচ্ছা। তারপরে হলো রক্ত পরীক্ষা করতে হয়। এই যে আমি এতগুলো রক্ত পরজীবীর নাম বললাম, হুম। এগুলোর জন্য রক্ত পরীক্ষা করা খুব জরুরি। আমরা রক্ত টেনে নিয়ে সেটাকে স্লাইডে দিয়ে আমরা অনুবীক্ষণ যন্ত্রের তলায় এটা বুঝতে পারি। আর সর্বশেষে পোস্টমর্টম করতে পারি, মানে মারা গেছে ধরুন কিছু একটা করে, তো আপনারা ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে কেটে ভিতরে দেখবে যে এটা কলিজার মধ্যে আছে, না পাকস্থলী আছে, না অন্ত্রের মধ্যে আছে, না শরীরে অন্য কোথাও আছে। এইটা দেখে পরজীবীটা নিয়ে তারা রোগ নির্ণয় করতে পারে।
তাহলে কি হবে, ধরুন একটা মুরগির মধ্যে হয়েছে, একটা দুটো দেখে বাকিগুলোকে সেইভাবে চিকিৎসা করে রক্ত, ঠিক আছে। আচ্ছা। আর আপনি তো বললেন যে এই যে হেমাচার যে কাঠ, এই কাঠ হুম দিয়ে হুম কি করা হয় সেটা হুম আপনি বললেন, তো এ নিয়ে কি ঠিক আর কিছু ঠিক বলবেন? এই নিয়ে একটু বলা দরকার আছে, ঠিকই হ্যাঁ, আপনি একটু ভালো বলুন। প্রশ্ন করেছেন। হ্যাঁ, কারণ এটা আমাদের কাছে একটা নতুন একটা শব্দ, ঠিক। ফামাচা। এটা ইংরেজিতে যদি উচ্চারণ করি FAMACHA, হুম, হুম, এই যে FAMA ফামা, এটা একটা এটা একটা কার্ডের মতো, এই ফামাচা ছোট্ট, যেমন আমাদের আইডেন্টিটি কার্ড হয়, হুম, আধার কার্ড ছোট পকেটে করে নিয়ে যায়, বা ড্রাইভিং লাইসেন্স, এরকম ছোট্ট একটা কার্ড। এই কার্ডটা অ্যাকচুয়ালি প্রথম আবিষ্কার করেছিলেন একটা দক্ষিণ ভারতীয় একজন প্রাণী চিকিৎসক, তার নাম ডক্টর ফাফা মালান। তাহলে ফাফা FAMA মালান, ফামা, আর চা হচ্ছে চার্ট, তো এর পুরো নাম হলো ফাফা মালান চার্ট। এটাকে ছোট করে বলা হয় ফামাচা, ঠিক হুম, আছে। হুম, তো এইটা অ্যাকচুয়ালি কিচ্ছু নয়, এটা হলো এই একটা কার্ড যেখানে 5 ধরনের রং আছে, 1 2 3 4 5 ধরনের। এই রংটা কি করা হয় জানেন তো, ছাগল ভেড়ার চোখের নিচের যে পাতাটা আছে, হ্যাঁ, চোখের নিচে আমরা দেখি না, ডাক্তারবাবু দেখেন না চোখের নিচে এরকম পরীক্ষা করে মানুষের, ঠিক হুম, ছাগল বা ভেড়ার চোখের নিচে ওই রংটা মেলানো হয়। যেমন এখানে 5টা রং আছে, একটা হলো গাঢ় লাল, 2 হালকা লাল, 3 নম্বর গোলাপি মাঝারি, 4 নম্বর গোলাপি সাদা, 5 নম্বর সাদা। এই 5টা লাল রং আছে। এই রংটাকে দেখে বোঝানো যে ছাগলের চোখের নিচে ঠিক কোন রংটার সঙ্গে মিলছে তার, ঠিক আছে। এবারে বুঝুন, গাঢ় লাল থাকলে আমরা কি করব। গাঢ় লাল থাকলে বুঝবো যে ছাগলের রক্তাল্পতা হয়নি, সুস্থ, এবং কোন ওষুধ লাগবে না। 2 নম্বর হচ্ছে হালকা লাল। হালকা লালে একটুখানি বুঝতে হবে যে একটু রক্ত কমেছে, একটু নজর রাখতে হবে। 3 নম্বর হলো গোলাপি মাঝারি, এটা একটা ওয়ার্নিং দিচ্ছে, আমরা বলি না বর্ডার লাইনে চলে এসছে, এইটা হলো এই রক্ত শূন্যতার একটা ওয়ার্নিং দিচ্ছে। হতে পারে ওই ছাগল বা ভেড়া কৃমি তার মধ্যে আছে। 4 নম্বর হলো গোলাপি সাদা, এটা কিন্তু বিপদ, ওষুধ শুরু করতে হবে। আর 5 নম্বর সাদা, সাদা মানে একদম মানে ভীষণভাবে রক্তাল্পতা হয়েছে, মানে ছাগল মৃত্যুর মুখে, ইমিডিয়েটলি ওষুধ বা স্যালাইন বা আয়রন এই ধরনের ওষুধ দিতে হয়, ঠিক আছে। এই যে 4 বা 5 নম্বর রঙওয়ালা চোখে ছাগলের ওষুধ দিতেই হবে। হুম, আর বাকিগুলো দেওয়ার দরকার নেই। এই ওষুধ দিলে, ধরুন একটা এতে 10টা 12টা ছাগল আছে, দুটোর আছে, তাহলে দুজনকে চিকিৎসা করে দিই, বাকি সবাইকে করার দরকার নেই, চিকিৎসা খরচটা বেঁচে যায়। তাহলে এই যে কার্ড একটা 5টা রঙের সমন্বয়ে, এই কার্ডটার নাম হলো ফামাচা কার্ড। এটা কোনো ডাক্তারের দরকার নেই, শ্রোতা বন্ধু প্রাণী পালকরা নিজেরাই কার্ড এই ছাগলের চোখের তলাটা নিয়ে পরীক্ষা করে দেখে নিতে পারে। হুম, হুম, বুঝতে পারলাম। তাহলে এবার আমরা আসি যে ছাগলের চোয়ালের নিচে জল জমে, তাই তো? মানে এটাকে হুম, কি, মানে কি বলা হয়, বা এটা কোনো কৃমির লক্ষণ কি? হুম, হুম। হ্যাঁ, আমি আগেই একটা বলেছিলাম যে দুটো হ্যাঁ, কৃমি রোগ, একটা হলো হিমঙ্কাসিস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হিমঙ্কাস কন্ট্রোটাস, আর একটা হলো ওই একটা আপনার যে যকৃতের যে কৃমি, হুম, তার নাম পেশিওলা। হুম, এইখানে কি হয়, চোয়ালের নিচে না এক ধরনের, মানে ঠিক চোয়াল যেখানে খায় তার নিচে জল জমে। এটার নাম ইংরেজিতে বলা হয় বটল জ। বটল জ মানে যদি আমরা কোনো ডাক্তারবাবুরা কেউ ওই চোয়ালের নিচে হাত দিই, তাহলে হুম। আমাদের মধ্যে একটা অনুভব হবে, কোনো বেলুনের মধ্যে জল দিলে রাখলে যেমন হয়, বেশ থলথল আচ্ছা। করে নরম, হাত দিলে ঠিক ওই রকম একটা অনুভূতি হবে। এই কন্ডিশন মানে এরকম অবস্থা যখন চোয়ালের নিচে হয়, হুম, এটাকে আমরা বলি চোয়ালের নিচে জল জমা, বা ইংরেজিতে বলি বটল জ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ হিমঙ্কাস কন্ট্রোটাস নামের যে রক্তচোষা কৃমি, একটা কৃমি দিনে প্রায় 0.05 ml রক্ত। হুম, মানে আমি হুম, যদি একটু বড় করে বলি, যদি 5000 কৃমি থাকে একটা হুম, ছাগলের মধ্যে, থাকে পেটের মধ্যে, এই যে আমি বললাম পাকস্থলীতে, হুম। তাহলে দেখা যাবে দিনে প্রায় 250 ml রক্ত। ভাবুন, 1 লিটারের অনেকটা। 4 ভাগের 1 ভাগ, 250 ml রক্ত চলে যাচ্ছে, তাহলে ছাগলের কি অবস্থা। হুম, কয়েক দিনের মধ্যে ছাগল একদম শুকিয়ে যাবে। এইবারে এই যে রক্তে প্রোটিন কমে গেল, রক্ত নিয়ে নেওয়া মানে প্রোটিন কমে গেল,
তার ফলে রক্তনালী থেকে জল বেরিয়ে তোয়ালের নিচে জমতে থাকবে। বুঝতে পেরেছেন তো? এটাকেই আমরা বটল জ কন্ডিশন বলছি। এখানে কি হবে, চোখের পাতা একদম সাদা হয়ে যাবে, গা ঠান্ডা হয়ে যাবে, দুর্বল থাকবে। মানে এই রকম অবস্থা যখন আসবে, আমরা মোটামুটি বাহ্যিকভাবে বুঝতে পারবো যে ছাগলের শরীরের প্রায় 70% রক্ত পরজীবী খেয়ে ফেলেছে। এইরকম অবস্থায় থাকলে বেশি দিন নয়, 7-10 দিনের মধ্যে গরু ছাগল কিন্তু মারা যাওয়ার চান্স। এই জন্য এই বটল জ কন্ডিশন গুরুত্বপূর্ণ একটা কৃমি রোগের লক্ষণ। আচ্ছা। এটাকে প্রাণী পালকদের কিন্তু লক্ষ্য করতেই হবে। যারা অনুষ্ঠান শুনছেন তারা শুনলেই আরো পরিষ্কার বুঝতে পারছেন যে তারা কিভাবে সাবধান হবেন, তাই তো? অনেক সময় দেখা যায় যে ঠিক গরুর প্রস্রাবটা লাল হয়ে গেল, তাই তো? এটা মানে কোন রোগ বলে আমরা সন্দেহ করবো তাহলে? প্রস্রাব যে লাল হচ্ছে, ঠিক। এই দুটো রোগ হয় মূলত। একটা রোগের নাম ব্যাবেশিয়া, ইংরেজি নাম, আর একটা থাইলেরিয়া। কিন্তু মূলত ব্যাবেশিয়া নামক রোগের থেকে এই জিনিসটা হচ্ছে। এটা হলো এক ধরনের রক্ত পরজীবী, রক্তের মধ্যে থাকে গরু বা ছাগলের। এবং এই রোগে কিভাবে, আমি আগেই বলেছিলাম, এই যে বহিঃপরজীবী মানে এঁটুলি, আমরা কিন্তু দেখি এঁটুলি খুব আছে কানের মধ্যে, পেটের নিচে, বিভিন্ন জায়গায় চুপি চুপি আটকে, জোরে আটকে থাকে, এবং ওর মুখটাকে না ত্বকের মধ্যে থেকে ঢুকিয়ে দিয়ে একদম চোঁ চোঁ করে রক্ত চুষতে থাকে। এই এঁটুলি যখন সেই রক্ত চষার সাথে সাথে কিন্তু ও এইটা এবং রক্তের মধ্যেই জীবাণুটা, বীজাণুটা মানে পরজীবীটা ঢুকিয়ে দেয়। বুঝতে পেরেছেন? এর ফলে গায়ে জ্বর আসে, প্রস্রাব লাল হয়ে যায়, আর এর ফলে কি হয়, কণিকাটা ভেঙে যায়। ওই হিমোগ্লোবিনটা ভেঙে গিয়ে প্রস্রাবের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। এটাকে ইংরেজিতে বলা হয় হিমোগ্লোবিন ইউরিয়া। মানে হিমোগ্লোবিন ইউরিনের মধ্যে থেকে বেরোচ্ছে, প্রস্রাবের মধ্যে থেকে। তাই প্রস্রাবের রংটা কফি বা কোকো কোলার মতো দেখতে হয়। বুঝতে পেরেছেন তো? তো এখানে যেটা গুরুত্বপূর্ণ, শরীরের তাপমাত্রা প্রায় 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়। আর যেটা বললাম আগে, চোখের মণিতে সাদা দাগ দেখা যায়। দুধ দেওয়া হঠাৎ করে বন্ধ করে দেবে, হঠাৎ। বুঝতে পেরেছেন? এই যে আমাদের গোয়াল, এখানে দেখা গেছে একটা এঁটুলি প্রায় 3000টা ডিম পাড়ছে। এবং ডিম পাড়ার ফলে আরো এঁটুলি তৈরি হচ্ছে। সেই এঁটুলিগুলো এসে রক্ত খাচ্ছে, একটা থেকে আরেকটা গরুর মধ্যে ঢুকছে এবং ঢুকে গিয়ে সংক্রমিত। আচ্ছা আচ্ছা। আর দেখা যায় যে বর্ষাকালে গোয়ালে কিভাবে রাখলে কৃমির উৎপাতটা একটু কমে যাবে? বর্ষাকালে তো রোগ শোক বেশি হয়, কৃমি টিমি হবে, কিন্তু কিভাবে কমানো যেতে পারে? একদম, খুব ভালো প্রশ্ন। এটা তো অবশ্যই আমাদের প্রাণী পালকদের জানা উচিত। শ্রোতা বন্ধুরা জানলে উপকৃত হবেন। কারণ গোয়াল হলো কৃমির আঁতুর ঘর। এখানে মোটামুটি আমরা গোয়ালটাকে 4টে স্টেজ, মানে 4 ভাবে আমরা কাজ করতে পারি। 1 নম্বর কি হবে, মাচা সিস্টেম। ধরুন একটা গোয়াল, তার উপরে 1 বা 2 ফুট উঁচু থেকে একটা বাঁশের মাচা করে দিলাম। তাহলে কি হবে, এই যে গোবর বা চোনা নিচে পড়ে যাবে। তাহলে কি হবে, পশু মানে যারা আমাদের গরু ছাগল থাকবে তারা কিন্তু শুকনো থাকবে, তারা ওই গোবরের সংস্পর্শে আসবে। কারণ আমি আগেই বলেছি, গোবর থেকেই কিন্তু মূলত এই পরজীবীর ডিম বা এগুলো থাকছে। বললাম না, হাজার হাজার পরজীবীর ডিম থাকছে। এটা 1 নম্বর। এতে হয়তো একটা গরুতে প্রায় 400 টাকা খরচ হলো। এবারে দেখা গেল এইভাবে আর তা রোজ এবারে ব্লিচিং দিতে হবে। প্রায় 10 গ্রাম ব্লিচিং পাউডার গুলে সকালে বিকেলে একটু স্প্রে করতে হবে গোয়ালটাকে। এর ফলে কি হবে, ওই যে এককোষী পরজীবী বললাম ককসিডিয়া, ছোট যে বাছুর বা ছোট ছাগলের হয়, সেটা মারা যাবে। ককসিডিয়া যে ছোট ছোট সেল, সেগুলো মারা যাবে। এবারে জল নিকাশি, গোয়ালের চারপাশে নালা কেটে দিন, তাহলে জলটা বেরিয়ে চলে যাবে, গোয়ালে আটকে থাকবে না। আর জল যত থাকবে, যত বেশি হবে, তত কিন্তু ওই কৃমি বা পরজীবীর স্টেজ বা দশা সৃষ্টির জন্য। তাছাড়া জল থাকলে শামুক হবে, শামুক থাকলে কলিজা কৃমি হবে। এবারে 4 নম্বর হলো একটু রোদ ঢোকাবার ব্যবস্থা
করতে হবে গোয়ালের মধ্যে। যাদের ধরুন টিনের চাল, তাহলে টিনের চালে এমন ধরুন 20% যে স্বচ্ছ যে টিনগুলো পাওয়া যায় না, রোদ ঢোকে, সেই রোদ ঢোকার ব্যবস্থা করতে হবে। হুম, এইরকম করলে এর রশ্মিতে কৃমির ডিম মরে যাবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে তো আমরা বুঝতে পারলাম মোটামুটি। এবারে আমরা তাহলে কোন প্রশ্নে যাব? এবারে আমরা এই যে কলিজা কৃমি, তাই কলিজা তো? কৃমি। এটা কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়? যখন যখন জলা জমিতে আমরা ঘাস খাওয়াবো, সেক্ষেত্রে তার আগে আমরা কি করে নেব? ঠিক কি করলে সেটা কম হবে? এই যে আমি বললাম কলিজা কৃমি ফেস্টিওলা, হ্যাঁ। এটা সাধারণত ওই শামুক শামুক থেকেই আসে। মানে আচ্ছা। গোবরের ডিম থেকে জলে আসে, জল থেকে হুম। শামুকের পেটে, হুম। সেখান থেকে একটা স্টেজ এসে ঘাসের ডগায় থাকে, সেটা গরু খেলে কলিজা ফুটো করে ভেতরে ঢোকে। হুম। হুম, হুম। এও একটা কৃমি দিনে প্রায় 0.2 ml রক্ত খায়। আর সব থেকে বড় কথা হচ্ছে লিভারটাকে একদম নষ্ট করে দেয়, লিভারের ভেতরে এফোঁড় ওফোড় করে দেয়। ঠিক আছে? হুম। এবং দুধ প্রায় 60% কমে যায়। এখানে ঘাসের ঠিক খাওয়াবার একটা নিয়ম আছে। এখানে জলা জমির ঘাস কেটে 2-3 দিন কড়া রোদে শুকাতে হবে। তাহলে কি হবে, ওই যে সিস্টটা যেটা 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 হচ্ছে সংক্রমণ করছে গরু ছাগলে, এটা কিন্তু ফেটে যাবে, ফেটে মরে যাবে। তাহলে আর কোনো ক্ষতি হবে না। আগে যেটা বলেছিলাম যে ধানের জমির আলের ঘাস খাওয়ানো যাবে না, খেলেও কিন্তু অনেক সাবধানতা অবলম্বন, কারণ ওই আলের মধ্যে কিন্তু শামুক বেশি থাকে। তাহলে কি করতে হবে, আমাদের চুন প্রয়োগ করতে হবে। প্রায় ব্লিচিং পাউডারও দিতে পারি আমরা, বিঘে প্রতি 20 কেজি ব্লিচিং পাউডার ছটাতে পারি, ছটালে কিন্তু শামুক মরে যায়। আচ্ছা, তো আমরা তো অনুষ্ঠান একটা এগিয়ে গেছি, আমাদেরকে শেষ করতে হবে। আমরা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব। তো যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন যে এই যে বর্ষায় যে কৃমির ওষুধ খাওয়ানো হবে, তাই তো? এটা ঠিক সময়টা কখন? আদর্শ সময় বলতে ঠিক কোন সময় খাওয়ালে সুবিধা হবে, যাতে করে ঠিকঠাক কাজটা হয় আর কি? এটা তো গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা কৃমির ওষুধ খাওয়াবো বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। কারণ কি, সারাদিন চড়ার পরে পেটে ঘাস থাকে, ওষুধ খেয়ে সারা রাত পেট খালি থাকবে, কারণ খালি পেটে কিন্তু কাজ খুব ভালো হয়। মানে এতে কি হবে, পেটে খাবার থাকলে ওষুধ খাবারের সাথে মিশে যায়, কৃমির গায়ে লাগে না, কার্যকারিতা 50% কমে যাবে। সেই জন্য প্রায় 2 ঘন্টা, মানে ওষুধ দেওয়ার 2 ঘন্টা আগে এবং 2 ঘন্টা পরে দানাদার খাবার দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? আর বুঝতে পেরেছেন? আর এই সময় খাবার খাওয়ালে, মানে এই সময় এরকম অবস্থায় খালি পেটে খাওয়ালে দ্রুত রক্তে মিশে যায় প্রায় 2 ঘন্টার মধ্যে। আর ভরা পেটে খেলে 4 ঘন্টা সময় লাগে, ফলে ওষুধের কার্যকারিতা কমে যায়। এটাই হচ্ছে আদর্শ সময়, তাই খালি পেটে। আচ্ছা। এখন শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এই বিষয়ের উপর লেখা গান। সহযোগী কণ্ঠে পূর্বাশা সামন্ত। বর্ষায় পরজীবী রোগ কত গরু ছাগলের, বর্ষায় পরজীবী রোগ কত গরু ছাগলের। হজমে সমস্যা, রক্ত শূন্যতা, হজমে সমস্যা, রক্ত শূন্যতা, ওজন কমে এদের। বর্ষায় পরজীবী রোগ কত গরু ছাগলের। স্যাঁতস্যাঁতে মেঝেতে কৃমির লার্ভা জন্মায়, যেন গরু ছাগল ভেজা পচা ঘাস একটু
না খায় স্যাঁতস্যাঁতে মেঝেতে কৃমির লার্ভা জন্মায় যেন গরু ও ছাগল ভেজা পচা ঘাস একটু না খায় অন্তঃপরজীবী বহিঃপরজীবী পরজীবী দুই ধরনের বর্ষায় পরজীবী রোগ কত গরু ছাগলের বর্ষায় পরজীবী রোগ কত গরু ছাগলের হজমে সমস্যা রক্ত শূন্যতা হজমে সমস্যা রক্ত শূন্যতা ওজন কমে এদের বর্ষায় পরজীবী রোগ কত গরু ছাগলের অন্তঃপরজীবী কৃমি পাকস্থলী অন্ত্রে সংক্রমিত চামড়ায় বাসা বাঁধে এটুলি উকুন আর মাইট যত অন্তঃপরজীবী কৃমি পাকস্থলী অন্ত্রে সংক্রমিত চামড়ায় বাসা বাঁধে এটুলি উকুন আর মাইট যত থাকে যেন শুকনো পরিষ্কার বর্ষায় গবাদি খামার সেই সাথে বিশুদ্ধ পানীয় জল আর পরিচ্ছন্ন খাবার থাকে যেন শুকনো পরিষ্কার বর্ষায় গবাদি খামার সেই সাথে বিশুদ্ধ পানীয় জল আর পরিচ্ছন্ন খাবার স্প্রে বা শ্যাম্পু আর কৃমিনাশকের পরামর্শ চাই চিকিৎসকের বর্ষায় পরজীবী রোগ কত গরু ছাগলের বর্ষায় পরজীবী রোগ কত গরু ছাগলের হজমে সমস্যা রক্ত শূন্যতা হজমে সমস্যা রক্ত শূন্যতা ওজন কমে এদের বর্ষায় পরজীবী রোগ কত গরু ছাগলের বর্ষায় পরজীবী রোগ কত গরু ছাগলের বর্ষায় পরজীবী রোগ কত গরু এতক্ষণ শুনলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। সহযোগী কণ্ঠে পূর্বাশা সামন্ত। হ্যাঁ, আমরা তাহলে যে কথাই ছিলাম যে আমাদের এই যে কলিজা কৃমি কোন প্রাণীর মাধ্যমে ছড়ায় এবং জলাজমির ঘাস খাওয়ানোর আগে কি করা উচিত এবং বর্ষায় কৃমির ওষুধ খাওয়ানোর যে আদর্শ যে সময়, এগুলো আমরা আলোচনা করছিলাম, তাই তো? এবারে যদি একটু ওই কৃমির ওষুধের যে রুটিন, হ্যাঁ, বর্ষাকালে কেমন হওয়া উচিত যদি একটু বলেন। হুম হুম। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। ওষুধ তো ডাক্তারবাবুরা দেবেন, কিন্তু কোন সময় নিয়ে যেতে হবে, কোন টাইম, এটাকে কিন্তু ওই আপনার প্রাণী পালকরা একটু জেনে নেওয়া দরকার আছে।
হুম এই এই যে কৃমির ওষুধ বা বর্ষার রুটিন, এটাকে হুম আমরা বলি স্ট্র্যাটেজিক ডিওয়ার্মিং। তো আমাদের পশ্চিমবঙ্গ বা সব জায়গাতে একই রকম আবহাওয়া বা নয়। হুম পশ্চিমবঙ্গের খামারিদের জন্য ঠিক কৃমিনাশক ওষুধের বিশেষ যে প্রোটোকল সেটা এরকম হতে পারে, 4 ভাগে আমরা ভাগ করেছি, 4 বার দিতে হবে কৃমির ওষুধ। আর প্রাক বর্ষা, বর্ষার পূর্বে একটা, বর্ষার শেষে একটা, বর্ষার মাঝে দুটো। এরকম হবে। ধরুন মে মাসের শেষ সপ্তাহে টার্গেট থাকবে আমাদের সমস্ত গোল কৃমি বা রাউন্ড ওয়ার্ম। হুম সেটা মানে এর উদ্দেশ্যটা হলো বর্ষার আগে যত রকম কৃমি আছে গোল কৃমি সেটাকে খালি করে দেওয়া পেট। হুম হুম এটা এক নম্বর। 2 নম্বর হলো জুলাইয়ের মাঝামাঝি যখন একদম পুরো বর্ষা চলছে, ওখানে আমাদের টার্গেট হবে এঁটুলি যেগুলো আছে বহিঃপরজীবী, তার সঙ্গে যে হিমঙ্কাস যেটা আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, পাকস্থলীতে রক্ত চষে, এইগুলোকে টার্গেট করব। এর জন্য যে যে ওষুধ লাগবে আইভারমেকটিন, অ্যালবেন্ডাজল সেগুলো দিয়ে দেবেন। ফলে আমরা এই যে রক্তচোষা কৃমি এবং বহিঃপরজীবীকে আমরা ধ্বংস করতে পারবো বা শেষ করতে পারবো ওই সময়। এবার 3 নম্বর যে ডোজটা হবে সেটা হলো প্রায় সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। এটা মূলত আমরা কলিজা কৃমিকে টার্গেট করব যে ওদেরকে কিভাবে মারা যায়। তার জন্য একটা ওষুধ আছে ট্রাইকাব্রেন্ডাজল বলা হয়, কারণ এই সময় শামুকের সিজন শেষ হয়ে যাবে এবং তার সাথে সাথে কলিজা কৃমিটাকেও আমরা মানে প্রায় মেরে ফেলতে পারবো, এই আমাদের টার্গেট থাকবে। আর শেষ হলো গিয়ে অক্টোবরের শেষে, প্রায় শীতকাল শুরুর আগে আগে, শীতের প্রস্তুতি নেওয়ার আগে আমরা ওই যে পিতে কৃমি এবং বাকি যে গোল কৃমি তাকে টার্গেট করব। দিলে তাহলে আমরা পুরো এই 4টে সময় যদি দিতে পারি তাহলে সারা বছর মোটামুটি মানে বর্ষার যে সময়টুকুনি, এই যে আমরা শুরুতেই যে আলোচনা করছিলাম হুম হুম হুম। ঝুঁকিপূর্ণ, এই ঝুঁকিটা কিন্তু অনেকাংশে আমরা কমাতে পারবো। আচ্ছা আচ্ছা। এই যে বলছিলেন যে স্ট্র্যাটেজিক ডিওয়ার্মিং, মানে বর্ষাকালে পশ্চিমবঙ্গের খামারিদের যে কৃমিনাশক যে ওষুধের কোনো বিশেষ কোনো প্রোটোকল আছে, তাই তো? যদি একটু প্রোটোকল বুঝিয়ে যেটা বলেন। বললাম আমি, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ওই যে প্রোটোকলটাই আমি বলে দিলাম একটু আগে। আচ্ছা। আর এই যে কৃমির ওষুধ যে বারবার যদি দেয়া হয় সেক্ষেত্রে হুম, নানা রকমের সমস্যা হতে পারে, তো তার সমাধান হুম, কিভাবে করবো তাহলে আমরা? হুম। এই যে আমরা আগেই শুনেছি অ্যান্টিবায়োটিক, হুম আমরা কখনো এই ক্রিমিনাল ইদানিং কালে খুব হচ্ছে, ঠিক আছে। হুম হুম আমরা সাধারণত 1 লাখ যদি ধরুন পেটের মধ্যে 1 লাখ কৃমি আছে, তো হুম তার জন্য আমরা ওষুধ খেলাম। হুম। কিন্তু এটাও দেখা গেছে প্রায় 1 লাখের মধ্যে 10টা কৃমি তারা জন্মগতভাবে ওই ওষুধটাকে সহ্য করতে পারে, তারা কিন্তু আচ্ছা, বুঝতে পেরেছেন। ধরুন তারা অ্যালবেন্ডাজল তাহলে দেওয়া আছে বেঁচে যাবে বারবার, তাহলে? হুম। বেঁচে যাবে। ওই আচ্ছা। 10টা কৃমি আবার 10 লক্ষ বাচ্চা জন্ম দেবে, ফলে ওই ওষুধটা কিন্তু আর কাজে দেবে না, হ্যাঁ, তাহলে মানে শেষই হবে না। শেষ হবে না। মানে দেখবেন 2 বছর পরে ওষুধ দিয়ে যাচ্ছে, কৃমি হ্যাঁ। মরছে না। হুম। আচ্ছা এর জন্য আমরা বলি স্মার্ট ডিওয়ার্মিং, SMART, 5টা শব্দ। এস মানে সুইচ, সুইচ হ্যাঁ মানে যে গ্রুপের কৃমি ওষুধ দিচ্ছি সেটা বদলাতে হবে, গ্রুপ বদলাতে হবে, সুইচিং অফ মেডিসিন। যেমন ধরুন কেউ বেনজিমিডাজল দিচ্ছিল, অ্যালবেন্ডাজল তাকে বলা হলো ফেনমেডাজল বা অন্য কোনো গ্রুপ দিতে হবে। হুম 2 নম্বর মেজার, ওজন করতে হবে। মানে ওই যে পশু বা প্রাণী আছে তাকে ওজন করতে হবে, ওজন করে সেই অনুযায়ী ওজনের অনুযায়ী কৃমির ওষুধ দিতে হবে, কারণ কম ডোজ হয়ে গেলে কিন্তু ওই রেজিস্ট্যান্স হয়ে যাবে। এটা এম গেল। এবার এ হলো অ্যাভয়েড, মানে একসাথে ডোজ দেওয়া যাবে না। মানে ধরুন কেউ কোনো খামারির কাছে 10টা গরু বা 10টা ছাগল আছে, ঠিক আছে, তাহলে একসঙ্গে 10 জনকে কৃমির ওষুধ দেওয়া যাবে না, 8 জনকে দিতে হবে, 20% বাদ দিতে হবে। 8 জনকে দিলেন, 2 জনকে দিলেন না, বুঝতে পারলেন? এই যে 2 জন, হ্যাঁ, এই 2 জন পপুলেশন কিন্তু বাঁচিয়ে রাখবে, ঠিক আছে। তো এই জন্য বলে অ্যাভয়েড করা, 100% পশুকে একসাথে কৃমি ওষুধ দেওয়া যাবে। 4 নম্বর হচ্ছে রোটেট, স্মার্টের SMART। রোটেট মানে কি, চারণ ভূমি, যে ধরুন এক জায়গায় ইয়ে করছে ঘাস খাচ্ছে, সেটাকে ধরুন 30 দিন পরে অন্য একটা চারণ ভূমিতে নিয়ে গেলেন, এই যে রোটেশন, ঘোরানো। আর টি হলো টেস্ট, বছরে অন্তত একবার করে মলমূত্র পরীক্ষা করতে হবে। এবং বুঝতে পেরেছেন তো, এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু
আমাদের এই এনসেলমেন্টিক রেজিস্ট্যান্স বা এই যে কৃমির ওষুধের মানে রেজিস্ট্যান্সের সমস্যাটা অনেকাংশ কমবে। আচ্ছা, আর কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে পশুর এক্ষুনি মানে একটা জরুরি অবস্থা বা এমার্জেন্সি সিচুয়েশন সৃষ্টি হয়েছে, ডাক্তার হুম, ডাকতেই হবে এখনই? হ্যাঁ, হুম। এটা কিভাবে বুঝবো আর কি, কোন কোন লক্ষণ? হ্যাঁ, মোটামুটি আমি আগে আলোচনা করেছি, তাও এটাকে যদি ছোট করে বলি, হ্যাঁ, 5টা ছোট লক্ষণ করে। দেখতে হবে আপনার। হ্যাঁ। ধরুন বোতল জ, ওই যে বললাম বটল জ কন্ডিশন তলার হুম, দিকে, হুম, ওইটা যদি দেখেন তাহলে চোয়ালের নিচে জল জমছে, হিমঙ্কাসের হুম, টেস্টে, হুম, রক্ত হামেশা বাচ্চা হুম, ছাগল বা গরুর পায়খানায় রক্ত, এটা বুঝতে হবে কক্সিডিওস, লাল হুম, পেশাব হচ্ছে, সঙ্গে খুব হুম, জ্বর, হুম, তাহলে ব্যাবেসিওসিস, বা বসে গেছে ফাইলেরিওসিস এরকম হবে। হঠাৎ দুধ বন্ধ হয়ে গেল, হুম, কলিজা কৃমি হতে পারে, শুয়ে পড়েছে উঠতে পারছে না, সিভিয়ার অ্যানেমিয়া, এরকম হুম। অবস্থা দেখা যায়। তো এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে জরুরি অবস্থা। আচ্ছা, জরুরি অবস্থা হয়েছে কিন্তু ডাক্তার কাছে যাওয়ার আগেই আমরা বাড়িতে কোনো চিকিৎসা করতে পারবো? হুম। এই যে সময়টাই রে, এটা তো গোল্ডেন হ্যাঁ, হ্যাঁ, আওয়ার বলা হয়। এটাকে বলে যে আমরা গোল্ডেন আওয়ার বলি হুম, আমরা। হুম, হ্যাঁ, হুম, ধরো লাল কফির মতো প্রস্রাব করছে, হুম, 105 ডিগ্রি জ্বর, হ্যাঁ, হুম। আপনার হাতে থাকছে 24 থেকে 48 ঘন্টা। প্রাথমিক কাজ কি হবে? গায়ে জল ঢালুন, ছায়ায় আচ্ছা, রাখুন, সেই সময়ের মধ্যে ডাক্তারকে ফোন করে ডেকে নিন। আচ্ছা, যেমন আরেকটা হলো ধরুন বোতল জ কন্ডিশন, হুম, ওই যে জল জমে গেছে চোয়ালের নিচে, হুম, হুম, গরু শুয়ে পড়েছে, চোখ সাদা হয়ে গেছে, হুম, হিমঙ্কসিসে 12 ঘন্টা সময় আছে, 12 ঘন্টার মধ্যে রক্ত দেওয়া যদি সম্ভব হয় দেওয়া গেল, যদি না হয় প্রাথমিক হলো 500 ml ডিএনএ স্যালাইন দিতে হবে, আয়রন ইঞ্জেকশন করতে হবে এবং অবশ্যই ডাক্তারবাবু। আরেকটা ধরুন বাছুরের রক্ত আমেশা হয়, পেছনটা ভেজা, 6-7 ঘন্টা মানে শূন্যতা যদি এরকম চলতে থাকে, জল হুম। শূন্যতায় কিন্তু 6 ঘন্টায় মারা যায়, তাহলে তাকে ওআরএস দিতে হবে, অন্যান্য সালফার ওষুধ দিতে হবে। আর নিজে চিকিৎসা করে সময় নষ্ট করা চলবে না, ডাক্তারবাবুকে হুম। অবিলম্বে ডেকে আনতে হবে। ঠিক ডাক্তারবাবুকে আছে? ফোন করে নিতে হবে, তার মাঝখানে যদি কিছু হ্যাঁ, করা যায় চেষ্টা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই সময়টার মধ্যে। আচ্ছা, প্রতিকার ও প্রতিরোধ, সমন্বিত হুম, পরজীবী দমন শুধু কি কৃমিনাশক ওষুধে সম্ভব নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করতে হতে পারে? ঠিক। এটা খুব ভালো প্রশ্ন। তার আগে আমি একটা হুম। খরচের হিসাব দিতে চাই, যেটা হ্যাঁ, দিলে বলুন। একটা সুবিধা হবে আর কি, একটা কনসেপশন। পশুপালন যারা, হ্যাঁ। এখানে আমরা একটা কথা বলি, হুম, 1 টাকা খরচ না করলে খামারির কত টাকা লস হতে পারে। এটা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে? এটা বলা হয়েছে যে এই যে কৃমি বা কৃমিনাশক ওষুধের জন্য আমি একটা হিসাব দিচ্ছি, হুম, তাহলে বুঝতে পারবেন খরচ। হুম, আমরা বছরে যদি 4 রকমের খরচ করি কৃমির জন্য, অন্তঃকৃমি বা, যা 1 নম্বর হচ্ছে আমি প্রথমে বললাম 4 বার, এটা একটা খরচ। হুম, এটুল স্প্রে দিতে হবে, এই ব্লিচিং চুন দিতে, তাহলে এই যে 3টে মিলিয়ে যদি আমরা দেখি, প্রায় ধরুন ডিওয়ার্মিং 4 বার করছেন 2000 টাকা, স্প্রে করছি 12,000 টাকা, 1200 টাকা, ব্লিচিং চুনের 800 টাকা, টোটাল 4000 টাকা যদি আমরা বছরে খরচ করি, তাহলে আমরা কতটা বাঁচাবো সেটা আমি নিয়ে আলোচনা করি। এবারে ধরুন কৃমির ওষুধ দিলাম না, তাহলে বছরে খরচ হবে প্রায় 60,000 টাকা। কিরকম? একটা গরু ধরুন 2 লিটার দুধ দেয়, 300 দিন দুধ দিচ্ছে, সেটা হিসাব করলে দেখা যাবে এই কৃমির জন্য যে ক্ষতিটা হলো সেটা প্রায় 60,000 টাকা, 1 নম্বর। 2 নম্বর, ধরুন এটুলি স্প্রে করলাম না, তার জন্য প্রায় 40,000 টাকা খরচ হবে যদি একটা গরু মরে যায় ফাইলেরিয়ার জন্য। 3 নম্বর, ব্লিচিং চুন দিলাম না, তার জন্য যদি এই কক্সিডিয়াস থেকে বাছুর মারা যায়, তার প্রায় খরচ হতে পারে 15,000 টাকা। তাহলে 4,000 টাকা বাঁচাতে গিয়ে আমরা দেখলাম কি 1,50,000 টাকা, 1,15,000 টাকা খরচ হল। হুম, তাহলে অনুপাতটা করে আমরা কি বুঝবো? 1 টাকা একটা খামারির বা পশুপালনকারীর 28 টাকা লস হতো। এইটা একদম মোটা। আচ্ছা, যদি আমরা ওই বছরে 4 বার ঠিক মতো কৃমির ওষুধ খাওয়াই, স্প্রে করি, ব্লিচিং চুন দিই, তাহলে কিন্তু আমরা এই 1,15,000 টাকা, মানে যেটা ধরুন 4,000 বাদ দিয়ে প্রায় 1,00,000 টাকার উপরে আমরা সাশ্রয় করতে পারি। এবারে আপনার মূল প্রশ্নে ফিরে আসি, হুম, তাহলে হুম, প্রতিরোধ করতে হবে। এই 1 নম্বর তো অবশ্যই কৃমিনাশক, যেটা বললাম। হুম, 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 কৃমিনাশক ছাড়াও আগেই যেটা বলেছি, গোয়ালের ব্যবস্থাপনা, যেটা আমি আগেই বলে দিয়েছি। গোয়াল শুকনো রাখতে হবে, মাচা করতে হবে, মাঝে মাঝে গোবর সরাতে হবে এবং গোবর তুলে পুঁতে দিতে হবে। সেই গোবরটাকে বায়োগ্যাস করতে হবে, কারণ ওই গোবর খুলে রাখলে ডিম ছড়া।
এবারে এর বাইরে হবে চারণভূমি, যেখানে ঘাস খেয়ে বেড়ায়। একে বলা হয় 30-30 নিয়ম, মানে 30-30 রুল। হুম, মানে কি, এই যে আগে বললাম রোটেশন, চারণভূমি ঘোরাতে হবে। একটা মাঠ আছে ধরুন, সেই মাঠকে দুভাগে ভাগ করতে হবে। 30 দিন মাঠের এক অংশ করতে হবে, খাওয়াতে হবে, আবার পরের 30 দিন মাঠের অন্য অংশ খাওয়াতে হবে। তাহলে কি হবে, প্রথম অংশটা 30 দিন বিশ্রাম পেল। এখানে যদি কৃমির লার্ভা আসে, ডিম আসে, এই ডিম 21 দিনের বেশি বাঁচে না। তাহলে 30 দিন থাকলো, 30 দিনের মধ্যে ভালো করে যদি রোদ আসে, সেই জায়গাটা শুকিয়ে গেল, তাহলে খামারির লাভ হলো। তাহলে 4টের জায়গায় 2টো ওষুধ দিলেও কাজ হয়ে যায়, তাহলে বছরে 2000 টাকাও বেঁচে গেল আপনার। ঠিক। এইটুকুলো স্ট্র্যাটেজিক পদ্ধতি। আর এতে একটা সুবিধা, ঘাস গজানোর সময় প্রায় 1 বিঘায় 40% ঘাস বেশি হবে। আর সব থেকে যেটা হবে, এই যে ড্রাগ রেজিস্ট্যান্স, এই যে বললাম না ওষুধের, সেটাও কমবে। এরপরে ঘাসের মধ্যে যদি আমরা দেখি, জলা জমির ঘাস কেটে 2 দিন রোদে শুকিয়ে খাওয়ানো ভালো, তাহলে শামুকের লার্ভা মরে যাবে। হ্যাঁ, শিশির ভেজা যে ঘাস থাকে সকালবেলা, এটা আমরা কি করব, বিরত থাকবো, অ্যাভয়েড করব। রোদ উঠলে তখন চলতে দেবো। আর বহিঃপরজীবী দমনের ক্ষেত্রে যেমন বললাম, স্প্রে করতে হবে, ডিপিং, ডেল্টামেথ্রিন, সাইমারমেথ্রিন 15 দিন ছাড়া একটু গায়ে স্প্রে করতে হবে। ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে হয়তো ইঞ্জেকশন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এছাড়া গোয়াল স্প্রে করতে হবে, অর্গানোফসফেট কম্পাউন্ড, ম্যালাথিয়ন, স্যারাথিয়ন দিয়ে। এবারে আসি খাবার পরিচর্যা, সেখানে কিছুটা থাকবে, যেমন মিনারেল মিক্সচার দিতে হবে প্রায় 50 গ্রাম প্রতিদিন প্রতি গরুকে, এতে রোগ ক্ষমতা বাড়ে। আর প্রোটিন 16% বেশি দিলে পশু, মানে প্রাণীরা নিজেই কৃমি তাড়াতে পারে। বুঝতে পেরেছেন তো? তার ফলে পেটের পিএইচও ঠিক থাকবে, খাবারে একটু সোডা দিলে কৃমি তাহলে বাসা বাঁধতে পারবে। পরিষ্কার জল খাওয়াতে হবে, ডোবার জল খাওয়ানো যাবে না, টিউবওয়েলের জল দিতে হবে। আর যখন পশু বা প্রাণীরা সংক্রমিত হবে, তাকে তাদের বাকি এর থেকে আলাদা করে দিতে হবে 21 দিন। সেপারেশন করতে হবে। হ্যাঁ, সেপারেশন করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হলো জেনেটিক সিলেকশন। যেমন ধরুন আমাদের যে বাংলার কালো ছাগল, সেইটাকে যদি আমরা পশু প্রাণী পালন করি, সেখানে দেখা যাবে যে সব থেকে গুরুত্বপূর্ণ কৃমি যেটা হিউমাঙ্কাস, এতে কিন্তু হয় না। তারপরে আমাদের যে দেশি গরু, তার মধ্যে এঁটুলু খুব কম হয়। হ্যাঁ, আমরা দেখেছি অনেকে, এই যে হলস্টেইন ফ্রিজিয়ান বা বিদেশি গরুর জন্য যে সংকর করা হয়, এতে কিন্তু এই যে এঁটুলি, তার সাথে সাথে এই রক্ত পরজীবী, সব থেকে ক্ষতি সাধনকারী পরজীবী রোগগুলো হয়। কিন্তু আমাদের যেটা আসল প্রজাতির গরু, দেশি গরু, তাতে কিন্তু খুব কম হয়। বুঝতে পেরেছেন? এটাই হলো মোটামুটি। এগুলো ফলো করতে পারলে আমরা তাহলে কৃমি সমস্যা থেকে অনেকটাই আমরা দমন করতে পারি। তাহলে মোটামুটি আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। আপনি কি শেষে কিছু বলতে চান না এই হ্যাঁ, বিষয়ে? আমি শেষে একটা কথা শ্রোতা বন্ধুদের বা আমাদের প্রাণী পালনকারীদের বলতে চাইছি যে, বর্ষায় পরজীবী দমন মানে ফায়ার ফাইটিং নয়। ফায়ার ফাইটিং মানে আগুন লাগলো, আগুনে জল দেওয়া নয়, যাতে আগুন না লাগে সেই ব্যবস্থা করা, এটাকে বলা হয় ফায়ার প্রিভেনশন। তার মানে আমি বলতে চাইছি যে মে মাস থেকে প্রস্তুতি নিন, যেমন ভাবে বলা হলো। ঠিক আছে? আর মনে রাখবেন, কৃমি তাড়ানো খরচ না, এটা ইনভেস্টমেন্ট। তাহলে সুস্থ পশু মানে বেশি দুধ, বেশি বাচ্চা, বেশি লাভ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। বেশ, তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম বর্ষায় গরু ছাগলের পরজীবী রোগ, কারণ, ক্ষতি ও দমন কৌশল এ নিয়ে বলছিলেন। বিশেষজ্ঞ হিসেবে ছিলেন আমাদের সাথে ডক্টর সুরজিৎ বৈদ্য, অধ্যাপক, প্রাণী পরজীবী বিজ্ঞান বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, কলকাতা। ডক্টর বৈদ্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা খুব ভালো থাকবেন। রেডিও কলকাতার সকল নমস্কার। শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।